আসসালামু আলাইকুম, আমি তনু। আমি আজকে পড়াতে চাচ্ছিলাম যে গ্যাসীয় অবস্থা অর্থাৎ আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি দ্বিতীয় যে অধ্যায়টা আছে গ্যাসীয় অবস্থা, এখানের একটা টপিক ছিল গ্যাসের গতি ও সমীকরণের প্রতিপাদন। এই টপিকটা আমার পড়ানোর আজ খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই টপিকটা পড়ানোর আগে আমার আরেকটু আপনাদের ডিটেলসে, যেহেতু আপনারা জানেন যে আমি ডিটেলসে পড়াইতে ভালোবাসি, এই জন্য আমার এই টপিকটা এই দুটো ভিডিওর পরে যাবে, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। সেজন্য আমি আজকে আপনাদের পড়াবো হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো রয়েছে, এই স্বীকার্য সম্বন্ধে আপনাদের আজকে একটু আইডিয়া দেব। তারপর একটু পড়ানোর চেষ্টা করব যে গ্যাসের গতিতত্ত্বের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আমি যাব এই গ্যাসের গতি ও সমীকরণ। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে, অর্থাৎ পর্যায়ক্রমে ভিডিওগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলেন আমরা আজকে পড়ব গ্যাসের গতি ও গতিতত্ত্বের স্বীকার্য, অর্থাৎ কাইনেটিক থিওরি বা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। আপনারা জানেন যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বলতে আমরা কি বুঝি, অর্থাৎ গ্যাস সমূহ নিয়ে, অর্থাৎ গ্যাসের সাধারণ ভৌত ধর্ম ব্যাখ্যার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রদান করছেন। এই সব মতবাদের সমষ্টিকেই আমরা বলে থাকি গ্যাসের গতিতত্ত্ব। সেই গতিতত্ত্বগুলো আমরা এখন দেখতে থাকি যে কোন কোন গতিতত্ত্বের স্বীকার্যগুলো রয়েছে। ঠিক আছে, এবং আমরা কি করব, বোঝার চেষ্টা করব। বুঝতে পারলেই, এই অধ্যায়টা অনেকেই জটিল মনে করে, আস্তে আস্তে যদি আমাদের সাথে যান, ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই অধ্যায় একদিন কঠিন মনে হবে না, আস্তে আস্তে সহজ মনে হবে। তাহলে চলেন আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ সম্পর্কে এবার জানি যে কোন কোন স্বীকার্যগুলো বিজ্ঞানীরা দিয়েছেন। প্রথম স্বীকার্যে আসি, বলছে গ্যাসের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ আপনারা চিন্তা করেন যে একটা পাত্রে যদি গ্যাস রাখা হয়, তাহলে এই পাত্রটার কথা চিন্তা করেন, এই পাত্রে যদি গ্যাস রাখা হয় তাহলে সেই গ্যাসের যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে কিন্তু ওই গ্যাসটা গঠিত হয়েছে। তাই বিজ্ঞানীরা বলছে যে গ্যাস সমূহ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, আর এই কণাগুলো পরস্পরের কি হবে, সমান হবে। অর্থাৎ এখানে যে কয়টা কণা থাকবে, সে কয়টা কণা একে অপরের কি থাকবে, সমান থাকবে। আধুনিক রসায়নে এই যে আপনার কণাগুলো রয়েছে, প্রতিটা কণাকে আমরা কি বলে থাকি, অণু বলে থাকি। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তন। গ্যাসের অণুসমূহের আয়তনে বিজ্ঞানীরা কি বলতে চাইছেন, বিজ্ঞানীরা বলতে চাইছেন যে এই যে গ্যাসের অণুসমূহ যে পাত্রে রাখা হবে, অর্থাৎ গ্যাসাধারের আয়তনের তুলনায় কি অণুসমূহের আয়তন হবে অতিশয় নগণ্য। অর্থাৎ এটা যদি আপনারা একটা গ্যাসাধার হচ্ছে আপনি কল্পনা করেন, অর্থাৎ এখানে গ্যাস রাখা হয়, এই গ্যাসাধারের আয়তনের তুলনায় এখানে যে গ্যাসের অণুগুলো রয়েছে এগুলো অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ গ্যাসাধারের আয়তনের তুলনায় অণুসমূহের আয়তন অতিশয় নগণ্য। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার যাই আমরা 3 নম্বরে। বলছে অণুসমূহের মধ্যে আকর্ষণ। এই যে অণুগুলো দেখছেন, এই অণুগুলোর মধ্যে কি বলতে চাইছেন যে অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না, কিন্তু যেহেতু অণুগুলো এর ভিতরে ছোটাছুটি করবে, অণুগুলো একে অপরের সাথে ধাক্কায় লিপ্ত হবে বা গ্যাসাধারের গায়ে দ্বারা ধাক্কা খাবে, কিন্তু এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। আশা করি এখানে বোঝাইতে পারছি। এই যে আমি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য পড়ানোর মূল কারণই হচ্ছে আমার যে গ্যাসের গতীয় সমীকরণগুলো রয়েছে, তারপরে এর পরে যে আমাদের ভ্যান ডার ওয়ালেসের যে সমীকরণের সাহায্যে আমাদের যে আয়তন ত্রুটি, তারপরে চাপ সম্পর্কিত যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো ব্যাখ্যা করার জন্য আমি আগে এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো একটু পড়ানোর চেষ্টা করছি। তাহলে চলেন আরেকটা, অণুসমূহের গতি প্রকৃতি। অর্থাৎ এই যে অণুগুলো রয়েছে, এই অণুগুলোর গতি প্রকৃতি কেমন হবে। তাহলে দেখি, গ্যাসের অণুসমূহ সবসময় কি খুবই দ্রুত গতিতে সোজা পথে ইতস্তর ছোটাছুটি করবে। অর্থাৎ এই গ্যাসাধারের ভিতরে গ্যাসের অণুগুলো কি করবে, সব সময় এই চারিদিকে অর্থাৎ সোজাসুজিভাবে কি করবে, এরা ছোটাছুটি করতে থাকবে। ঠিক আছে, এবার এর ফলে পরস্পরের সাথে আর গ্যাসাধারের দেয়ালের সাথে এদের অবিরাম সংঘর্ষ হইতেই থাকবে। এই সংঘর্ষের ফলে অণুসমূহের গতির দিক পরিবর্তন হয়ে যাবে। এখন দেখেন, এই অণুগুলা ছোটাছুটি করছে, মনে করেন সোজাসুজি এই লাইন বরাবর এরা ছোটাছুটি করছে। এইভাবে যদি ছোটাছুটি করে, তাহলে এক সময় কি এই গ্যাসাধারের দেয়ালের সাথে কি করবে, এরা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে কি হয়ে যাবে, গতির দিক পরিবর্তন করে ফেলাবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে, যখন আমরা গতির সমীকরণ পড়াইতে যাব। ওই যে ভরবেগের পরিবর্তন, সেখানে যে অণুগুলো যে দিক পরিবর্তন করছে, এক পাশ থেকে গেছিল, গ্যাসাধারের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গতির দিক পরিবর্তন করে ফেলছে। তাহলে অণুসমূহের গতি প্রকৃতি বলতে আমরা বিজ্ঞানীরা বোঝাইতে চাইছেন যে অণুগুলো ইতস্তরভাবে সোজাসুজি ছোটাছুটি করবে, করতে করতে একসময় কি করবে, তারা গ্যাসাধারের দেয়ালের সাথে বা গ্যাসের অণুর সাথে ধাক্কা খেয়ে যাবে, খেয়ে কি করবে, তারা তাদের গতির দিকটা পরিবর্তন করে ফেলবে। এবার আসি
অনুসমের মধ্য সংঘর্ষ, অর্থাৎ এখানে যে গ্যাসের অণুগুলো থাকবে এরা গোলাকার এবং কি থাকবে, এরা গোলাকার থাকবে, কঠিন স্থিতিস্থাপক থাকবে। অর্থাৎ এরা যখন ধাক্কা খাবে এই ধাক্কার সময় এদের ভিতরে কোনো আকর্ষণ বল এবং বিকর্ষণ বল কাজ করবে না। এখানে স্থিতিস্থাপক বলতে বোঝানো হচ্ছে যে কি হবে, এরা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে না। অণুগুলোর ভিতরে মনে করেন এই অণুর সাথে যদি এই অণু এইভাবে ধাক্কা খায় তাহলে এর প্রতি আকর্ষণও কাজ করবে না, বিকর্ষণও কাজ করবে না। এই জন্য একে বলা হচ্ছে স্থিতিস্থাপক। ঠিক আছে, তাহলে অণুসমূহটা থাকবে কি সবসময় এই সংঘর্ষের ফলে স্থিতিস্থাপক থাকবে। এবার গ্যাসের চাপ, এই চাপ কিন্তু আমাদের খুব কাজে দিবে। গ্যাসের গতিতত্ত্বের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতার ক্ষেত্রে আয়তন এবং আপনার চাপ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, এখন আমরা জানবো গ্যাসের চাপ সম্পর্কিত, অর্থাৎ গ্যাসাধারের দেয়ালের উপরে গ্যাসের অণুসমূহ অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপ সৃষ্টি করবে। অর্থাৎ এই আমি গ্যাসাধার কল্পনা করলাম, গ্যাসের অণুসমূহ এখানে তো অনবরত কি করবে, ছোটাছুটি করবে। এবার ছোটাছুটি করতে করতে কি করবে, এই গ্যাসের গ্যাসাধারের উপরে একটা কি করবে, চাপ সৃষ্টি করবে। অবিরাম কি করবে, সংঘর্ষের ফলে গ্যাসের চাপ সৃষ্টি করবে। তাহলে গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝছি, গ্যাসাধারের দেওয়ালের উপর গ্যাসের অণুসমূহ যখন অবিরাম কি করছে, সংঘর্ষ ঘটাচ্ছে, তখন কি হচ্ছে, এখানে একটা চাপের সৃষ্টি হচ্ছে। এবার আসবো আমরা কি অণুসমের মোট গতিশক্তি। এই অণুসমের যে মোট গতিশক্তি, আমরা যখন গতীয় সমীকরণটা কি হয়ে যাবে প্রতিপাদন করব, এখান থেকে সালসের সূত্র, বয়েলসের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র যখন প্রতিপাদন করতে যাব তখনই আমাদের এই অণুসমের মোট গতিশক্তির বিষয়টা কাজে দিবে। তাই আপনারা একটু মন দিয়ে খেয়াল করেন। এখন এখানে আমরা কি বলতে পারি যে অণুসমের মোট গতিশক্তি, অণুসমের মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি, অর্থাৎ এই যে একটা অণুর কি হচ্ছে গড় গতিশক্তি গ্যাসের যে পরম তাপমাত্রা থাকবে এই পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি একটা অণুর গড় গতিশক্তি কি হবে, লাস্ট আমরা যখন গতীয় সমীকরণ প্রতিপাদন করব তখন এরকম হবে যে কি 1/3 mc², এটা হচ্ছে একটা অণুর গড় গতিশক্তি। এই গতিশক্তি কি হবে, তাপমাত্রার কি সমানুপাতিক হবে। এটাই বলতে চাচ্ছে যে অণুসমূহের মোট গতিশক্তি কি হবে, তাপমাত্রার পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। এটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। তাহলে আশা করি আমি এখানে এই স্বীকার্যগুলো কম বেশ আপনাদের বোঝাইতে পারছি। আপনারা কি করবেন, এই স্বীকার্যগুলোর প্রত্যেকটা এই যে স্বীকার্যগুলোর হেডলাইনগুলো এগুলো একটু মাথায় রাখবেন, রেখে একটা দুইটা কথা এই সম্পর্কে লিখলে আপনাদের এখান থেকে 2 মার্ক বা 3 মার্কের যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা তো কাভার হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু আমাদের পড়তে হবে যে আয়তনের ত্রুটি, তারপর চাপ সম্পর্কিত ত্রুটি, এখান থেকেও কাজে দিবে। তারপর গ্যাসের গতীয় সমীকরণ যখন পড়তে যাব সেক্ষেত্রেও আমাদের এখান থেকে কিন্তু এই স্বীকার্যগুলো কাজে দিবে। আর এই যে আমরা যে গতীয় সমীকরণ প্রতিপাদন করব সেখান থেকে আরও সমীকরণ প্রতিপাদন করব, সেই ক্ষেত্রে আমাদের এই অণুসমের গতি সম্পর্কিত যে কথাটা বললাম এটাও কিন্তু খুবই কাজে দেবে। তাহলে আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে দিবে। আপনারা যদি এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই, যদি পেজটা থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।